আমন্ত্রণ চ্যানেল 9 সারাবেলায়। সবাইকে স্বাগত জানাচ্ছি ফেরদৌসী আহমেদ। আর মাত্র কয়েক ঘন্টা এরপরই দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব ঠিক থাকলে লন্ডনে স্থানীয় সময় সন্ধ্যা 6:15 আর বাংলাদেশ সময় রাত 12:15 লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। এদিকে প্রিয় নেতাকে সংবর্ধনা জানাতে রাজধানীর 300 ফিট এলাকায় মানুষের ঢল নেমেছে। বিস্তারিত ইশতিয়াক ইশতির প্রতিবেদনে। কোটি বাঙালির অপেক্ষা নতুন এক সূর্য উদয়ের, অপেক্ষা 25 ডিসেম্বরের, অপেক্ষা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য। 300 ফিটের সংবর্ধনা স্থলের চিত্র এটি। প্রতি মুহূর্তেই ছোট ছোট মিছিল নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসছে প্রিয় নেতাকে বরণ করে নিতে। 2 দিন আগে আসছি আমরা এবং আমাদের লোকজন আরও 3 দিন আগে থেকে রওনা হয়েছে। তারেক সাহেব 18 বছর পরে বাংলাদেশে প্রত্যাবর্তন করতেছে 25শে ডিসেম্বর, যার জন্য সারা বাংলাদেশে উৎসব উদ্দীপনার মাধ্যমে সবাই ঢাকাতে অবস্থান করতেছে। সেই সুবাদে আমি এখানে আসছি। বিএনপি দল এই দেশকে ভালোবাসে, এই দেশকে পরিচালনা করার জন্য একমাত্র বিএনপি এই দেশকে ভালোবাসে, দেশকে পরিচালনার জন্য যথেষ্ট। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাধারণ মানুষের উপস্থিতিও চোখে পড়ার মতো ছিল গোটা এলাকা জুড়ে। তারেক রহমানের ভালোবাসি, খালেদা জিয়ার ভালোবাসি, জিয়া রহমানের আদর থেকে আমি ভালোবাসি। তারেক রহমান আমার খুব প্রিয় নেতা, সেজন্য ওনাকে একবার দেখার জন্য আসছি গ্রামের বাড়ি থেকে, নোয়াখালী থেকে। দীর্ঘ 18 বছর পরে আমাদের বাংলাদেশে আসতেছে, তাই ওনাকে আমরা এক নজর দেখার জন্য নোয়াখালী 5 আসনের এখান থেকে আমরা কবিরহাট উপজেলা থেকে আমরা এখানে আসছি, আমার ওয়াইফকে নিয়ে আসছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর সাব্বির আহমেদ বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দীর্ঘ প্রবাস জীবনে বদলে যাওয়া রাজনৈতিক যে দর্শন, দেশের সাধারণ মানুষের কাছে এই দর্শন তারেক জিয়াকে আরও জনপ্রিয় করে তুলেছে। তার নেতৃত্বকে আরেকটা বিশেষত্ব দিয়েছে যে এই যে দেশের বাইরে থেকে মোরলেস, এটা খুব উল্লেখ করার মতো আমি মনে করি আর কি, যে মোরলেস দলের উপর দিয়ে অনেক চ্যালেঞ্জ গেছে, বিএনপিকে ভাঙারও বহু চেষ্টা করা হয়েছে, কিন্তু বিএনপিকে কিন্তু উনি শেষ পর্যন্ত ধরে রেখেছেন এবং 24-এর মধ্য দিয়ে, এই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সেই বিএনপির বিজয়ও দেখা গেল। এখন যে যত কথাই বলুন যে তারেক জিয়া দেশে ছিল না, সো হোয়াট, হ্যাঁ, সেই তারেক জিয়া বিদেশে থেকেও এই যে পুরো জিনিসটাকে লিড দেওয়া, এটা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। আইন শৃঙ্খলার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর থেকে সংবর্ধনা স্থল পুরো এলাকাতেই থাকবে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ইশতিয়াক ইশতি, চ্যানেল 9, ঢাকা। তারেক রহমানের প্রত্যাবর্তন ও সংবর্ধনা সহ আগামী 3 দিনের আংশিক কর্মপরিকল্পনা জানিয়েছে বিএনপি। দেশে ফিরে সংবর্ধনার পর এভারকেয়ারে মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তিনি। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আরও থাকছে সাখাওয়াত সুমনের প্রতিবেদনে। 1.5 যুগ পর মাতৃভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বরণ করে নিতে নিরাপত্তা ব্যবস্থা সহ প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন। এই উপলক্ষে বিএনপির দলীয় প্রস্তুতি ও তারেক রহমানের কর্মসূচি জানাতেই এই সংবাদ সম্মেলন। আগামী 25শে ডিসেম্বর আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনকালে জানানো হয়, রাজধানীর জনভোগান্তি এড়াতে সংবর্ধনা অনুষ্ঠানকে সংক্ষিপ্ত করা হবে। সেখানে একমাত্র বক্তা থাকবেন তারেক রহমান। এটা কোনো জনসভা নয়, সম্বর্ধনা অনুষ্ঠানও নয়, শুধুমাত্র দেশবাসীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও দেশনেত্রী সহ দেশের সকলের কল্যাণ কামনায় দোয়ার অনুরোধের অনুষ্ঠান। সংবর্ধনা শেষে এভারকেয়ারে মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তিনি। আর পরদিন বাদ জুমা বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের প্রথম দিনের অনুষ্ঠান বিমানবন্দর থেকে 300 ফিট রাস্তার অভ্যর্থনা স্থল,
সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এবার কেয়ার হাসপাতাল। ২৭ ডিসেম্বর শনিবার ভোটার হওয়ার জন্য নিবন্ধন করবেন। এরপর পঙ্গু হাসপাতালে যাবেন জুলাই যোদ্ধাদের দেখতে। একই দিন শহীদ ওসমান বিন হাদির কবরও জিয়ারত করবেন তিনি। এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সমস্ত কাজগুলো সেদিন করবেন। এরপরে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এ সময় তারেক রহমানের নিরাপত্তায় সরকারের কাছ থেকে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ চাওয়া হয়নি বলে জানান তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা। জানান সরকার সব ধরনের সহযোগিতা করছে। আমাদের যে দলগত যে নিরাপত্তা ব্যবস্থা সেটা সর্বোচ্চ ব্যবহার করা হবে। সরকার স্বপ্রণোদিত হয়েই তারা আমাদেরকে সর্বোচ্চ সহায়তা দিচ্ছেন এবং আমাদেরকে সকল ধরনের সহায়তার জন্য সরকার তার বিভিন্ন বাহিনী এবং সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছেন। তাদের সাথে আমাদের গভীর এবং নিবিড় সম্পর্ক সৃষ্টি হয়েছে। আগামীকালের সংবর্ধনা অনুষ্ঠানের জন্য জনভোগান্তিকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান সহ দলীয় নেতাকর্মীদের বিশৃঙ্খলা না করার অনুরোধ জানানো হয় সংবাদ সম্মেলনে। যতটুকু জনদুর্ভোগ হবে সেই জন্য আমরা আন্তরিকভাবে সাখাওয়াত সুমন, চ্যানেল 9 সকলের কাছে আগাম দুঃখ প্রকাশ করি। বাংলাদেশ টেলিকমিউনিকেশন অধ্যাদেশের সংশোধনীতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এতে ভবিষ্যতে বাংলাদেশে 1 মিনিটের জন্য ইন্টারনেট বন্ধ না থাকার বিধান রাখা হয়েছে। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে পরিষদের সদস্যরা ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা ইস্যুতে আলোচনা হয়েছে। পরে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। আমরা তার বাংলাদেশের প্রত্যাবর্তনকে স্বাগত জানাই এবং তার যে প্রয়োজনীয় যে সিকিউরিটি সেটার বিষয়ে আমাদের সাথে তার পার্টির আলাপ হচ্ছে। এটা তার যতটুকু তারা চাচ্ছেন যে সমস্ত মেজার পলিটিক্যাল বিএনপির সাথে কথা বলেই সেগুলো বিষয়ে লুক আফটার করা হচ্ছে। বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত অনুষ্ঠানে আর্চবিশপ বিজয় অ্যান্ড ডি ক্রুজ তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, যীশুখ্রিস্টের ক্ষমা ও মানব সেবার মহান আদর্শকে সামনে রেখে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষও এবছর উৎসাহ উদ্দীপনার সঙ্গে বড়দিন উদযাপন করছে। এ সময় আসন্ন নির্বাচন ও গণভোটের বিষয়ে জনগণকে সচেতন করে তুলতে ধর্মীয় নেতৃবৃন্দকে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সমমনাদের জন্য আরও 10 আসনে ছাড় দিল বিএনপি। সকালে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে আসন পেলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ও রাশেদ খান, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি। এসব আসনে বিএনপি কোনো প্রার্থী মনোনয়ন দেবে না। আপনারা আমাদের যিনি যোগ দিলেন এলডিপি থেকে, ডক্টর রিদওয়ান আহমেদ এলডিপি থেকে যোগ দিলেন, আমার বিএনপিতে যোগ দিয়েছেন, তার জন্য আমরা কুমিল্লা 7 এই আসনটি আমরা এটা তাকে দেওয়া হচ্ছে। পিরোজপুর 1-এ মোস্তফা জামাল হায়দার, চেয়ারম্যান জাতীয় পার্টি। নড়াইল 2 ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, চেয়ারম্যান এনপিপি। যশোর 5 মুফতি রশিদ বিন ওয়াক্কাস, ইসলামী ঐক্য জোট। ঝিনাইদহ 4 মোহাম্মদ রাশেদ খান, গণ অধিকার। ববি হাজ্জাজ এনডিএম, তিনি বিএনপিতে যোগ দেবেন এবং সেটা ঢাকা 13। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জনাব সাইফুল হক, ঢাকা 12। মাহমুদুর রহমান মান্না, বগুড়া 2 নাগরিক ঐক্য। নুরুল হক নূর, গণ অধিকার, পটুয়াখালী 3। ব্রাহ্মণবাড়িয়া 6 মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, গণসংহতি আন্দোলন।
এটা আমরা ঘোষণা করলাম, এরপরেও আলোচনা চলবে। তারপরে যদি আরও কোনো সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত আবার পরবর্তীতে আমি আপনাদেরকে জানাবো। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, আওয়ামী লীগ এবং ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি যথাসময়ে নির্বাচন চায়। নির্বাচন কমিশন যেন কোনো ছোট ভুল না করে যাতে ডেট পিছিয়ে না যায় সে ব্যাপারেও মন্তব্য করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। দুপুরে সাবেক সরাইল ছাত্রদলের সেক্রেটারি ও সরাইল কলেজের সাবেক ভিপি উসমান খান মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তারা জানান, রুমিন ফারহানা সরাইল এলাকায় রাস্তাঘাট উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার কারণে এই আসনে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার 2টি গুরুত্বপূর্ণ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা সরাসরি উপস্থিত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কুমিল্লা 6 আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও কুমিল্লা মহানগর আমির কাজী দীন মোহাম্মদ এবং কুমিল্লা 10 আসনে ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাওলানা ইয়াসির আরাফাত মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। সকালে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসানের কাছ থেকে তারা নিজ নিজ মনোনয়নপত্র ক্রয় করেন। জানাবো ব্যবসা বাণিজ্যের খবর। ধর্মপ্রাণ মানুষের কথা বিবেচনায় আসন্ন রমজান মাসে খেজুরের দাম সাধারণের নাগালে রাখতে আমদানিতে 40% শুল্ক কমিয়েছে সরকার। সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর, যা 2026 সালের 31 মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। এতে বলা হয়েছে, খেজুরের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানিতে কাস্টমস ডিউটি 25% থেকে কমিয়ে 15% নির্ধারণ করা হয়েছে। এছাড়া বিগত বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালা সংশোধন করে খেজুর সহ সব ফল আমদানির উপর প্রযোজ্য অগ্রিম আয়কর 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। একই সঙ্গে খেজুর ও অন্যান্য ফল আমদানিতে অগ্রিম আয়করে যে 50% ছাড় গত বছর দেয়া হয়েছিল তা চলতি বছরেও বহাল রাখা হয়েছে। কক্সবাজারে অনুষ্ঠিত হলো মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর FMCG ডিভিশন এর বাৎসরিক সেলস কনফারেন্স 2025। কক্সবাজার এর সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে 2টি পর্বে এই সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। কনফারেন্সে 10টি সেলস লাইনের প্রায় 1100 সেলস কর্মকর্তা ও প্রতিনিধি অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল। আয়োজনে টিম বিল্ডিং অ্যাক্টিভিটি, সেলস চ্যাম্পিয়ন, সেলস হিরো এবং লং সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সারা বেলায় আরও থাকছে SARM চট্টগ্রামের খবর। বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক টেনিস ও স্কোয়াশ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে চট্টগ্রামের নৌঘাটি BNS ঈশা খাঁর এরিয়া টেনিস অ্যান্ড স্কোয়াশ কমপ্লেক্সে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপ্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান। 7 দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় নৌবাহিনীর বিভিন্ন ইউনিটের 48 জন পুরুষ ও 14 জন মহিলা কর্মকর্তা অংশগ্রহণ করেন। পরে নৌপ্রধান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। আগামী 1 সপ্তাহের মধ্যে চট্টগ্রামে ক্রিকেট লিগ শুরুর দাবি জানিয়েছে চট্টগ্রাম ক্রিকেট খেলোয়াড় সমিতি। বিকেলে জেলা স্টেডিয়াম এলাকায় মানববন্ধনে এ দাবি জানান নেতারা। বলেন, 2 বছর ধরে চট্টগ্রামে লিগ খেলা বন্ধ রয়েছে, ফলে পেশাদার খেলোয়াড়রা যেমন মূল কাজ থেকে বিচ্যুত হয়ে অন্যদিকে ঝুঁকতে বাধ্য হচ্ছে, তেমনি বাধাগ্রস্ত হচ্ছে নতুন খেলোয়াড় তৈরি। মানববন্ধনে উপস্থিত ছিলেন আলমগীর মোহাম্মদ সিরাজউদ্দিন ও তপন দত্ত সহ খেলোয়াড় ও সংগঠকরা। এই ছিল আজকের সারা বেলায়। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ফেরদৌসী আহমেদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।